অধরা দু পা পিছিয়ে গেল। কক্ষের ভেতরটা কেমন গুমট আর ধুলাবালিতে পূর্ণ। দুদিন আগেও বেশ পরিষ্কার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কত বছর এখানে কেউ আসেনি। বাড়িতে এতগুলো কাজের লোক, অথচ শাশুড়ির এই রুমটা নোংরা হয়ে আছে। তাছাড়া এখানে মানুষের খুলি কিভাবে আসলো? অধরা ভয়ে ভয়ে সামনে এগিয়ে গেল। রুমের মধ্যে বৃত্ত এঁকে খুলিটা তার মধ্যে রাখা আছে। ফোঁটা ফোঁটা রক্ত খুলির উপরে ছড়ানো। অধরা ভয় পাচ্ছে প্রচণ্ড। জীবনে প্রথমবার এমন দৃশ্য চোখে পড়েছে। এই বাড়িতে কোনো জাদুবিদ্যা বা কালো জাদু চর্চা হয় কি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অধরা দ্রুত সবটা পর্যবেক্ষণ করলো। ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ছে। অধরা দ্রুত পানি বন্ধ করতে ওয়াশরুমে গিয়ে দেখলো ট্যাপ বন্ধ আছে ও বেরিয়ে আসলো। চুপচাপ আলমারির ড্রয়ার চেক করে নিল। সেখানে সন্দেহ হয় এমন কিছু খুঁজে পাওয়া গেল না। সবগুলো কাপড় আর জুয়েলারি দিয়ে ভর্তি। অবশিষ্ট আছে বিছানার চাদর। অধরা বিছানার উল্টো পাল্টা করে দেখার সময় হঠাৎ ওর মনে হলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। অধরার ঘাড়ে তার উষ্ণ নিঃশ্বাস পড়ছে। অধরা জমে গেল। পুরো শরীর ফ্রিজ হয়ে গেছে। মৃদু মৃদু পা কাঁপছে। পিছনে ঘুরে তাকানোর শক্তি নেই। আর চোখে দেখার চেষ্টা করলো, তাতে আবছা কারো অবয়ব দেখা যাচ্ছে। একবার মনে হলো এটা কোনো মেয়ে, আবার মনে হচ্ছে কোনো ছেলে। অধরা এবার দ্রুত পেছনে ফিরল, কিন্তু কক্ষ শূন্য, কিন্তু কেউ নেই। অধরা আর অপেক্ষা করলো না, দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি ভয়াবহ অভিজ্ঞতা! ঢকঢক করে পানি গেলায় ঢেলে নিল, বিছানায় বসে পড়ল। গতকাল ঝামেলার পর থেকে জুবাইর আর এই রুমে আসেনি। বিষয়টা খারাপ না, মোটামুটি ভালোই বলা চলে। সকাল 10টা বাজতে চলেছে, অথচ রুমে এখনো খাবার আসেনি। এমনটা আজকে নতুন। কেন আসেনি ওর জানা নেই। এরা ওকে খাবার না দিয়ে মারার চিন্তা করছে, আল্লাহ জানে। কথাগুলো ভেবে আবারও পা বাইরে বাড়ালো। দোতলা থেকে নিচের দিকে তাকিয়ে চমকে উঠল। আবারও সকলের সাদা পোশাক পরেছে। নিশ্চয়ই কেউ মারা গেছে, কিন্তু কে? ভয়ে গলা শুকিয়ে আসলো। ডাইনিং রুমের সোফায় শাশুড়ি, শ্বশুর আর ননদরা চুপচাপ বসে আছে। কাজের মেয়েগুলো খাবার টেবিলে সাজাতে ব্যস্ত। একজন বৃদ্ধ খাবার নিয়ে উপরে উঠে আসছে। অধরা মেয়েটা আসার অপেক্ষা করলো। মেয়েটা ওর কাছাকাছি আসতেই প্রশ্ন ছুড়ে দিল, আজ এত লেট কেন করলে? খাবার দিতে মানা করেছে? মেয়েটার মুখে কোনো হাসি নেই। মুখটা স্বাভাবিক রেখে যেতে যেতে উত্তর দিল, জুহি ম্যাম মারা গেছেন। বাড়িতে শোক চলছে, স্যার অসুস্থ। কথাটা শুনে অধরার চোখ কপাল থেকে বেরিয়ে আসার উপক্রম। জুহির মৃত্যু কিভাবে? আহারে জুবাইর! ওর জন্য অধরার এবার কষ্ট হলো। ভাবলো যার জন্য এত কিছু করলো সেই থাকলো না। দুদিনের দুনিয়া, তবু মানুষ এমন কেন করে বুঝি না। ভাগ্যবিধাতা কাউকে ছাড় দেন না, এটাই বুঝি মানুষ জঘন্য পাপ কাজে লিপ্ত হয়। কথাগুলো এলোমেলো ভেবে অধরা মনে প্রশ্ন জাগলো, সুস্থ সবল মানুষ হঠাৎ মারা গেল কিভাবে? কথাটা ভেবে ও প্রশ্ন করলো, হঠাৎ কি হয়েছিল জানো? মেবি খুন। গতকাল ওনার বয়ফ্রেন্ডের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সঙ্গে ওনার বয়ফ্রেন্ডও ছিল। সুইমিং পুলে গলা টিপে মারা হয়েছে। লাশ পানিতে ভাসছে। অধরা চোখ বড় বড় করে বলল, জুবাইর ছাড়া মেয়েটার বয়ফ্রেন্ড ছিল? একজন মেয়ের একাধিক বয়ফ্রেন্ড জঘন্য বিষয়। আমার কি মনে হয় জানো, জেলাসি করে জুবাইর ওদের দিয়ে খুন করিয়েছে, নয়তো হঠাৎ করে কে ওদেরকে খুন করলো বলো? সরি ম্যান, জুবাইর স্যার রাতে বাড়িতেই ছিলেন। আপনার পাশের রুমে সকালে ওনার শুনে ওনারা গেছেন। লাশ দেখে স্যার অসুস্থ। অধরা কিছু একটা ভেবে বলল, আচ্ছা তুমি কি এই বাড়িতে অদ্ভুত কিছু লক্ষ্য করছো? যেমন ধরো ভূতুরে কিছু, যেগুলো আমি মুভিতে দেখি, আত্মা বা জিন এসব? মেয়েটা টেবিলে খাবার রাখছিল। হঠাৎ এ ধরনের কথা শুনে চমকে উঠে গিয়ে বলল, না না ম্যাম, এসব দেখিনি। আপনার মনের ভুল। আপনি খেয়ে নিন, আমার যেতে হবে। অধরা চামচ উঠিয়ে নিয়ে খাবার মুখে দিয়ে বলল, আমার জন্য এসব অখাদ্য কে আনতে বলেছে রুশি? তোমার স্যারকে বলবে আমি এসব খাবো না। ডিম না এনে তুমি নুডলস আনবে। ফলের জুস আমি পছন্দ করি না। অধরার কণ্ঠ দিয়ে এক রাশ বিরক্তি ঝরে পড়ল। ভুরু কুচকে খাওয়া শেষ করলো। মনের মধ্যে ভয় থাকলেও কেন জানি জুবের কথা ভেবে শান্তি লাগছে। লোকটার উচিত শিক্ষা হয়েছে। তবে মেয়েটার মৃত্যু নিয়ে বেশ চিন্তিত হচ্ছে। একজনের পাপের শাস্তি আরেকজন কেন পাবে, এটা ঠিক হলো না। গত 1 ঘন্টায় জুবাইয়ের নিথর শরীরটা বিছানায় লেপ্টে আছে অজ্ঞান অবস্থায়। একদিকে বিশ্বাস ভেঙেছে, অন্যদিকে প্রিয় মানুষের অকাল মৃত্যু। জুই ওকে মিথ্যে বলেছিল পূর্বের বয়ফ্রেন্ডের সঙ্গে ওর যোগাযোগ নেই বলেছিল, কিন্তু এরকম না। বরং ওর থেকে সেই ছেলেটার সঙ্গে জুইয়ের বেশি ঘনিষ্ঠতা বেশি রয়েছে। ছেলেটার সঙ্গে জুই প্রায় ওদের বাসায়
যাওয়া আসা করতো। সেটা জানার পরে জুবের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়। সেই সঙ্গে হতাশা। মেয়েটা ওকে কিভাবে ঠকাতে পারলো মাথায় আসছে না। এত এত ভালোবাসার পরেও মানুষ আবারও কিসের নেশায় আরেকজনের কাছে ছুটে যায় কে জানে। এসব বেঁচে থাকতে জানলে মেয়েটার কপালে দুঃখ ছিল। ঠকানো কাকে বলে থাপ্পড় দিয়ে শিখিয়ে দিতাম। বারবার অধরার কথা মনে পড়েছে। জুবের সেই দুঃখে জ্ঞান হারিয়েছে। দুঃখ থেকে রাগ আর অপমান বোধ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। অধরার সামনে দাঁড়ানোর মুখ নেই। মেয়েটাকে ঠকানোর জন্য হয়তো আল্লাহ ওকে এরকম শাস্তি দিয়েছে। ডাক্তার এসে দেখে গেছে কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে। তবে আপাতত ঘুমানো দরকার ভেবে ওষুধ দিয়ে গেছেন। মারিয়া ভাইয়ের পাশে মলিন মুখে বসে আছে। ভাইকেও খুব ভালোবাসে। বোনদের মধ্যে মারিয়ার চেহারাটা বেশি মায়াবী। ছোট হাত ধরুন, বাবা মা ভাই সবাই ওকে ভালোবাসে। কথাটা বলতে না পারলেও ওর একটা সিক্রেট বিষয় আছে যেটা শুধু জুবাইর জানে, আর কেউ জানে না। না জানার কারণ আছে। এই বাড়ির 5টা মেয়ের মধ্যে ও জন্ম নিয়েছিল সিঙ্গেল। জুবাইর ছোট থেকে বোনকে আগলে আগলে বড় করেছে। বিষয়টা যতদিন ওর নজরে আসে ও দ্রুত বোনকে শিখিয়ে নিয়েছে এসব কাউকে না বলতে। বোনটাও ভাইয়ের প্রচণ্ড ভক্ত। ভাই যা বলে অক্ষরে অক্ষরে পালন করা চাই। গতকাল রাতে ভাইয়ের হুকুমে অধরার খাবার আর ওষুধ দিয়ে এসেছে। এই বাড়িতে ও ছাড়া সবাই যমজ। পরিচিতরা এটা নিয়ে বেশ মজা করে, তবে এই বাড়ির লোকজনে এটা গায়ে মাখে না। জুবাইয়ের বড় বোন পশরা ফারুকের বয়ফ্রেন্ড ছিল। বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছিল, কিন্তু কপাল গুনে বিয়ের 2 দিন আগে সে মারা গেছে। তারপর সব থমকে গেছে। বাকিদের বিয়ের বয়স হয়েছে, কিন্তু কি এক অজানা কারণে তাদের বিয়ের বিষয় নিয়ে এ বাড়িতে কেউ আলোচনা করে না। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়। মানুষ দূর থেকে এই রূপ শুধু অবলোকন করতে পারে, ছুঁয়ে দেখার সাধ্য কারো নেই। জুবের পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করেছে। চেহারা মায়ের মতো বিলেতি, তবে বেশ মেজাজি। কথায় কথায় হুমকি দিতে ওস্তাদ। রেগে গিয়ে ভুল করতে দুবার ভাবি না। আরমান ফারুকের ছেলের থেকে বেশি কিছু পাওয়া আশা করেন না উনি। এই ছেলেকে দিয়ে জীবনে একটা মাত্র গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নেবেন। এর চাইতে বেশি দরকার হবে না। সারাদিন ঘরে বসে বসে দিন পার হয় অধরার। মন মেজাজ প্রচণ্ড খারাপ। পাশে রুমে জুবাইর ঘুমিয়ে আছে। হঠাৎ করে সে গার্লফ্রেন্ডের সুখে অসুস্থ। অধরার কাছে এসব ন্যাকামি বলে মনে হচ্ছে। মায়ের থেকে মাসির দরদ বেশি। মায়ের মতো চাচিও মারা গেছে, কোনো হেলদোল নাই। এদিকে কোথাকার কোন মেয়ে মারা গেছে, সেই শোকে বেটা ভিমড়ি খেয়েছে। বিরক্তিতে অধরার চোখ মুখ কুঁচকে আছে। কাজের মেয়েটা বারবার খাবার দিয়ে যাচ্ছে, দেখাশোনা করছে, ঘরের বাইরে যেতে নিষেধ করছে। অধরা পাত্তাই দিল না। শাশুড়ি মায়ের লাল রঙের পুটলিটা দেখার ইচ্ছে জাগলো। ভাবলো জুবের পাট করে হয়ে পড়ে আছে, তার মানে ক্যামেরা চললেও চেক করতে 2 দিন সময় লাগবে। যা হবে পরে দেখা যাবে ভেবে কৌশলে আবার চেঞ্জ করে বাহানা দেখে পুটলিটা নিয়ে বসে পড়ল। লকেটে সেই সঙ্গে বাংলাদেশের যাওয়া পাসপোর্ট, ভিসা, বেশ কিছু টাকা। টাকার নিচে একটা চিত্র। অধরা চিত্রটা পাশাপাশি জুবের 2টি ছবি দেখতে পেল। একটাতে ওর চোখ খুব স্বাভাবিক লাগছে, অন্যটাতে রক্তিম। অধরা বুঝলো না কিছু। যেমন ছিল ঠিক তেমনিভাবে রেখে দিল। রুমের চাবিটা আছে ওর কাছে। বাড়ির বাকি রুমগুলো তল্লাশি করতে হবে, যাতে তাড়াতাড়ি এই বন্দি দশা থেকে মুক্তি নিতে হবে। দেরি হলে ঝামেলা হবে। হাঁটতে চলতে কষ্ট হবে। অনিশ্চিত জীবনের পথে পা বাড়াতে হবে। মাথার উপরে ছায়া নেই যে ওকে আগলে রাখবে। কথাগুলো ভেবে দেওয়ালের ঘড়ির সময় দেখে নিল। সময় রাত 10টা বেজে 18 মিনিট। কিছুক্ষণের মধ্যে খাবার দিতে আসবে কাজের মেয়েটা। অধরা অধীর হয়ে অপেক্ষা করলো, কিন্তু কাজের মেয়ের পরিবর্তে মারিয়ে আসলো। মেয়েটার মুখে সবসময় মিষ্টি হাসি লেগেই থাকে। অধরা আফসোস করে খাবার শেষ করলো। চুপচাপ মেয়েটা সব গুছিয়ে নিয়ে চলে যেতেই অধরা দরজা সামান্য খুলে তাকিয়ে থাকলো। ওকে সবার শেষে খাবার দেওয়া হয়েছে। অধরাকে নিয়মকানুন মেনে খাওয়ানো হয়। টাইম 2 টাইম। বাইরে চুপচাপ দেখে চুপিসারে বেরিয়ে আসলো। আজ মিশন চলবে নিচের রুমগুলোতে। কথাগুলো ভেবে ও লম্বা লম্বা পা ফেলে নেমে আসলো। ডাইনিং রুমে কতদিন আসা হয় না ভেবে আশেপাশে ভালো করে লক্ষ্য করলো। সিঁড়ির পাশের রুম থেকে আওয়াজ আসছে, মৃদু মৃদু হাসি আর কথাবার্তা। অধরা চুপি চুপি রুমের জানলা দিয়ে উঁকি দিয়ে চমকে উঠল। জুবের বোনদের নিয়ে মনের সুখে গল্প জুড়ছে আর সেই সঙ্গে মদ গিলছে। পাশাপাশি 4 বোন ওর বাবা মা আসে। সবগুলো শয়তান এখানে জড়ো। অধরার কপালে ভাঁজ পড়ল। জুবের সারাদিন প্রেমিকের বিরহে অজ্ঞান ছিল, সবটা তার ভণ্ডামি। প্রচণ্ড রাগে ওর শরীর জ্বলে উঠল। হঠাৎ জুবের আশেপাশে তাকিয়ে কি একটা ইশারা করলো। আরমান ফারুককে কি বুঝলো জানা নেই। উনি বলে উঠলেন, আরে কেউ নেই এখানে, নজর কে দিবে, অদ্ভুত, টেনশন করো না।
অধরার বুক কেঁপে উঠল, ধরা খেয়ে গেলে ঝামেলা হবে। জুবের উঠতে উঠতে ও দৌড়ে উপরে চলে আসলো। নিজের রুমে ঢুকে যাওয়ার আগে পাশের রুম টপকাতে গিয়ে খোলা দরজা দিয়ে ঘুমন্ত জুবের মুখ ওর চোখে পড়ল। ছেলেটা ঘুমিয়ে আছে। অধরা থমকে গেল, পা চলছে না, দরজার পাশে দাঁড়িয়ে থাকলো। লোকটার দীর্ঘ নিঃশ্বাস জানান দিচ্ছে ঘুমটা কতটা গভীর। কিন্তু কিছুক্ষণ আগে নিচে জুবেরকে দেখে এসেছে। ওর আগে ছেলেটা কিভাবে উপরে উঠে আসতে পারে? সম্ভব কি? প্রশ্নটা রাখলো, ছেলেটা কি অলৌকিক শক্তি আছে, নাকি দৃষ্টির অগোচরে এই বাড়িতে দুজন যুবকের বসবাস করে? ঘন নিঃশ্বাসের সঙ্গে ঠকঠক করে কাঁপছে অধরা। একজোড়া শীতল দৃষ্টি ওর দিকে তাকিয়েছে। ওই দৃষ্টি বুঝি ওর মৃত্যু লেখা আছে। কালো থাইকাজ ভেদ করে সূর্যের রশ্মি ভেতরে প্রবেশ করছে, ঠিক তবে আলো ছড়াতে জুড়ি মেলা ভার। অধরার সামনে জুবের ফারুকে দাঁড়িয়ে আছে, পূর্বের ন্যায় চোখ মুখ শক্ত করে নেই, তবে চোখে আছে হাজারো অভিযোগের অভিশাপ নাকি ঘৃণা বোঝা মুশকিল। অধরা গতকাল রাতে দৃশ্যটা দেখার পরে চুপি চুপি রুমে এসেছে। সারা রাত ভেবেছে কিন্তু উত্তর পায়নি। জুবেরের যে যমজ ভাই আছে এটা ওকে কখনো বলা হয়নি। এই বাড়িতে সবাইকে দেখেছে, কিন্তু ওই লোকটাকে অধরা কখনো দেখেনি। এক বাড়িতে থেকে একটা লোক কিভাবে নিজেকে আড়ালে রাখতে পারে, চমকে যাওয়ার মতো। সারা রাত আজে বাজে চিন্তা করে ভোরবেলা ঘুমিয়েছিল, হঠাৎ জুবের এসে ওকে জবরদস্তি করে উঠিয়ে দিচ্ছে। অধরা ভয় পাচ্ছে এটা ভেবে যে সামনে দাঁড়িয়ে আছে এটা জুবের নাকি ওর মতো দেখতে সেই ছেলেটা। অন্যদিকে দাঁড়িয়ে থাকা লোকটার মতভাব বোঝার মতো সামর্থ্য নেই। হঠাৎ আক্রমণে অধরার ধ্যান ভাঙে। জুবের দুবাহু শক্ত করে ধরে নাড়িয়ে দিয়ে বলল, তুমি অভিশাপ দিয়েছিলে না, সব তোমার জন্য হয়েছে। কখনো ক্ষমা করব না তোমাকে। তোমার জন্য আমার মা আর জুহিকে প্রাণ দিতে হলো। জুবের কথা শুনে অধরা হতবাক। লোকটা ছ্যাঁকা খেয়ে রোগে শোকে দুঃখে পাগল হয়ে গেল নাকি কে জানে। খুন করা বা মারার কথা হলো ও প্রথমে জুবেরের কথা ভাবতো। লোকটার একটা না 100টা গার্লফ্রেন্ড থাকুক, অধরা সেসব পরোয়া করে না। করবে বা কেন? অধরার মুখটা কঠিন করে নিজেকে এক ঝটকায় জুবের থেকে ছাড়িয়ে নিল। ভুরু কুচকে বলল, ঠকাতে পারেন আর ঠকাতে পারবেন না এটা ঠিক না। থাপ্পড় দিবেন অথচ থাপ্পড়ের স্বাদ দিবেন না, তা তো হতে দেওয়া যায় না। কেমন লাগছে সুলতান জুবায়ের ফারুকী? অধরার কণ্ঠ থেকে আক্রোশ ঝরে পড়ছে। ইচ্ছে করছে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে গলা টিপে দিতে, কিন্তু ও পারবে না। শক্তিশালী পুরুষটার গলাতে হাত রাখলে এইটুকু হাতে অনার্সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জুবায়ের যথাযথ শান্ত থাকার চেষ্টা করলো, কিন্তু হলো না। অধরা নিজের দিকে টেনে নিয়ে ওর গালটা দু হাতে দুমড়ে নিয়ে বলল, আমি সুখ না পেলে কাউকে সুখী হতে দেব না। এতে কেউ আমাকে স্বার্থপর ভাবলেও কিছু যায় আসে না। আমাকে দেখে তুমি কটাক্ষ করবে, মজা নিবে, আমি সহ্য করব না। অধরার মুখে প্রচণ্ড ব্যথা লাগলো। মনে হলো মুখের হাড় ভেঙে ভিতরে ঢুকে পড়বে। চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। বহু কষ্টে আওয়াজ দিল, মৃত গার্লফ্রেন্ডের রাগটা বুঝি বউয়ের উপর তুলছেন জুবায়ের ফারুকী? কাপুরুষ কাকে বলে জানেন নিশ্চয়, নাকি ব্যাখ্যা করে জানিয়ে দিব? জুবায়ের খপ করে ওকে ছেড়ে দিল। মেয়েটা কী ইঙ্গিত করছে বুঝতে সময় লাগলো না। অযথা রাগ হচ্ছে শুধু। মনের মধ্যে ভয়ানক জিদ চেপে ধরছে। ইচ্ছে করছে জুহির লাশ তুলে ইচ্ছে মতো পেটাতে। বজ্জাত মেয়ে, জীবনে ক্ষমা করবে না জুবায়ের ওকে। ওর জন্য এখন কথা শুনতে হচ্ছে। জুবায়ের লাথি দিয়ে সামনে থাকা টি টেবিলটা সরিয়ে দিয়ে হুঙ্কার দিয়ে বলল, গলা টিপে দিব আর একটা শব্দ উচ্চারণ করলে। আমাকে রাগাবে না। জুহির জন্য তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন সে তো নেই। আমার তোমার উপরে আর কোনো দায়বদ্ধতা রইল না, সো চুপচাপ থাকবে। জানি দায়বদ্ধতা নেই, কিন্তু আপনার রক্ত, তার উপরেও কি আপনার দায়বদ্ধতা নয়? বাচ্চাটা কিন্তু আপনার, সেটা তো স্বীকার করেন। আপনার সম্মুখীন যদি কেউ আপনার বাচ্চার ক্ষতি করে, সেটা মানতে পারবেন? ধরুন কোহিনূরকে কেউ হত্যা করলো, ওর রক্ত। অধরা বাকি কথাটা শেষ করতে পারল না। জুবের ওর গলা চেপে দাঁতে দাঁত চেপে বলল, আমার মেয়েকে নিয়ে একদম বাজে কথা বলবে না। বারবার বাক্য দ্বারা আঘাত করে আমার স্পর্শ নিতে চাইছো। রাগলে আমার স্পর্শ কিন্তু তোমার জন্য একদম ভালো হবে না। ভেবো না কোহিনূরের জন্য তোমাকে ছেড়ে দেব। জানি না ড্যাড ওকে কেন চেয়েছে, কিন্তু এই মুহূর্তে ওকে আমার জীবনের জন্য চাই। আমার মেয়ে আমার কাছেই থাকবে। জুবের ওকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর কি একটা ভেবে আবার ফিরে এসে আয়নার দিকে তাকিয়ে বলল,
আমার কাউকে দরকার নেই, কোহিনূরকেও দরকার নেই। ড্যাড যা বলেছে তাই হবে। জুবাইর পূর্বের ন্যায় গটগট করে বেরিয়ে গেল। অধরা বালিশে মুখ ডুবিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভেবেছিল জুবাইরকে নিয়ে আর ভাববে না, নিজের মতো করে সবটা উদ্ধার করবে। কিন্তু লোকটা যে ওকে একটুও শান্তি দিচ্ছে না। ওর মধ্যে যে অশান্তি চলছে সেটা অধরার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অধরার কান্নাকাটি পর্ব শেষ করে রাগে ফুলে উঠল। ভয়ানক ভাষায় দুটো গালি দিল। একদম আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভাব দেখালো, মিররে মলিন বদনখানি দেখার চেষ্টা করলো। জুবেরকে ও জীবনে ছাড়বে না। শাশুড়ি আম্মা ঠিক বলেছিল কাউকে বিশ্বাস না করতে। জুবের অধরার উপর রেগে গিয়ে কাট কাট গলায় বাবার সামনে জানিয়ে দিল ওই মেয়ে আর এখন দরকার নেই। আরমান ফারুকী ছেলের মুখ দেখে ভয়ানক চটে আছেন দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু প্রকাশ করলেন না। এই ছেলেকে দিয়ে ওনার কিছুই হবে না, বুঝতে বাকি নেই। থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো, কিন্তু পারবেন না। যেভাবেই হোক হাতে পায়ে ধরতে হবে। বড় কোনো স্বার্থের জন্য এরকম ছোট ছোট ত্যাগ স্বীকার করাই যায়। উনি মুখটা মলিন করে যথাযথ চেষ্টা চালিয়ে গেলেন এবং শেষমেশ সফল হলেন। ছলছল চোখে বললেন, বাবা জুবায়ের, তোমার ড্যাড আজ পর্যন্ত তোমার থেকে কিছু চেয়েছে বলো? যখন যা চেয়েছো আমি সবটাই দিয়ে তোমার আবদার পূরণ করেছি। তাহলে আজ কেন ড্যাডের কথা ভেবে 10টা মাস অপেক্ষা করছো না? আমি কি ভেবে নিব আমি পৃথিবীর সবচাইতে হতভাগ্য পিতা? জুবাইয়ের রাগ পড়ে গেল। সত্যি তো বাবার জন্য এইটুকু করতে পারবো না? নিশ্চয় পারবে। সন্তান পিতের ইচ্ছা পূরণ করবে, এখানে দোষের কি? তাছাড়া সবটা যে সুখের হবে এমনটা নয়। পরিবারের কথা ভেবে এসব করাই যায়। তবে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, কোহিনূরকে নিয়ে তুমি কি করতে চাইছো বলবে? বেবি ছেলে হবে না মেয়ে হবে আগেই তুমি জানলে কিভাবে? পৃথিবী এত নাম থাকতে ওর নাম কোহিনূর কেন রাখলে? জুবের একসঙ্গে বেশ কিছু প্রশ্ন শুরিয়ে দিল আরমান ফারুকে। উনি অবস্থা বেগতির দিকে খুক খুক করে কেসে বলল, সবটা তোমার না জানলেও চলবে। সুলতান বংশের মূল্যবান রত্ন কে? তাকে কোহিনূর ডাকতে অসুবিধা কিসের? আমার মন বলছে তোমার মেয়ে হবে। তুমি কি আমাকে সন্দেহ করছো? জুবের উত্তর দিল না, চুপচাপ চলে আসলো নিজের রুমে। বড় মায়ের কথা খুব মনে পড়ছে। জুবের চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণে ঠান্ডা হাতে স্পর্শ পেল। পাশেই মারিয়া বসে আছে। জুবাইয়ের ওষ্ঠে হাসি ফুটল। ও ঘরে খোঁজ নিয়েছিস? আমাকেও ইচ্ছে করে রাগিয়েছে। মারিয়ার হাতের ফোনে নোটবুকে লিখে ওর দিকে ধরল। লেখা আছে, ভাবিকে কষ্ট দিচ্ছ কেন? ছেড়ে দাও ড্যাডকে না বলে। আমার কষ্ট হচ্ছে ভাইয়া। জুবাইর চোখ বন্ধ করে বলল, ওকে যেতে দিলে অন্য কেউ বন্দি করবে। এখানে আছে ভালো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। যা হচ্ছে হতে দে। ড্যাড আমাদের ভালো চান। মারিয়া কথা বাড়ালো না, চুপচাপ স্থান ত্যাগ করলো। একে বোঝানোর ক্ষমতা ওর নেই। এই বারান যে ভয়াবহ কিছু ঘটতে চলেছে। বহু বছরের পুরনো ইতিহাস পুনরায় ফিরে আসতে চলেছে। থমথমে পরিবেশ জানান দিচ্ছে। জুবের এসব পাগলাটে আচরণ অধরা বেশ কষ্ট পেয়েছে। বারবার শুধু বাবা মায়ের মুখটা মনে পড়ছে। তাই মায়ের দেওয়া কালো রঙের শাড়িটা গায়ে জড়িয়ে নিল অধরা। বাবা মায়ের অন্তিম যাত্রার সময় নিজের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মায়ের সুটকেসটা নিয়ে এসেছে বাবা মায়ের স্মৃতি, কয়েকটা কাপড়। যখনই মাকে মনে পড়তো তখনই একটা শাড়ি ঝট করে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। শাড়ি বের করার সময় হঠাৎ একটা পুরাতন ডায়েরি পেয়েছে। সেটা নিয়ে পড়তে বসেছে অধরা। এটা মূলত ওর মায়ের বা বাবার ডায়েরি। গোটা গোটা অক্ষরে প্রথম পেজে লেখা ছিল কোহিনূর। নিজের বাবার ডায়েরিতেও এই নামটা দেখে চমকে উঠছে। আগ্রহ নিয়ে পরবর্তী পৃষ্ঠা উল্টাতে পেল, আমি প্রফেসর নাওশাদ বাড়ি। আমার একমাত্র সন্তান হওয়ার দারুণ প্রচণ্ড ভালোবাসা পেয়ে ছোট থেকে বড় হয়েছি। সেই আমি কখনো কল্পনা করিনি বাবা মায়ের থেকে দূরে চলে আসবো, কিন্তু ভাগ্য আমাকে দূরে ঠেলে দিয়েছে। বাবার অর্থ সম্পদের অভাব ছিল না, যা চেয়েছি তাই পেয়েছি। আমাদের কতগুলো পরিমাণ জমি আর কি পরিমাণ অর্থ আছে সেটা আমিও কখনো হিসাব করিনি। বাবা সেসব দেখাশোনা করতেন, আমি লেখাপড়া আর বন্ধুদের নিয়ে সময় কাটাতাম। আমার এই অর্থ সম্পদের পাহাড় আমার বাবা নিজের হাতে তৈরি করেছিল। কিভাবে করেছিল তা আমার জানা ছিল না, জেনেছি পরে। দাদা ছিলেন ধর্মপ্রাণ মানুষ। তার আয়ে টুকটাক সংসার চালানোর এবিলিটি ছিল। এটা নিয়ে তার আফসোস ছিল না। আমি ওনাকে খুব ভালোবাসতাম। তার মৃত্যুতে আমি ভেঙে পড়ি। যখন ইউনিভার্সিটি ভর্তি হলাম তার কয়েক মাস পরের ঘটনা। এক কঠিন সত্য আমার সামনে উপস্থিত। সেটা জানার পর আমার মাথা কাজ করছিল না। একজন মানুষ কীভাবে এতটা জঘন্য হতে পারে আমার জানা ছিল না। বৃদ্ধ মানুষটা ধুকে ধুকে মারা গিয়েছিল শুধু আমার বাবার জন্য। সে স্বার্থের লোভে এই মানুষটাকে সুখ চিরতরে কেড়ে নিতে দুবারও ভাবেনি। আমার দাদিজান জ্যোৎস্না বিবিকে দাদাজান খুব ভালোবাসতো। বাবা ছিলেন দাদাজানের প্রথম সন্তান। বাবার বয়স যখন 18-র উপরে তখন দাদিজান জানতে পারেন ওনার কোল জুড়ে আবারও কোনো চাঁদের দেখা মিলতে পারে। দাদিজান খুশি হলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানালেন, কিন্তু আমার বাবা সব উল্টে দিলেন। উনি গ্রামের মোড়লকে
মেয়েকে পছন্দ করতেন। মোড়ল কিছুতেই বাবার সঙ্গে নিজের মেয়েকে বিয়ে মানতে চাইলেন না, কারণ বাবার অবস্থা তখন ভালো ছিল না। বাবা হতাশ হলেন, তবে হাল ছাড়লেন না। বাড়িতে আসা কমিয়ে দিলেন। খারাপ বন্ধুদের সঙ্গে এখানে সেখানে ঘোরাঘুরি, নেশা করতেন। কোনো এক রাত্রিকালে নেশায় বুঁদ হয়েছিলেন তিনি। ঘন অন্ধকার রাত, খোলা মাঠ পেরিয়ে বিকেল রাস্তা ধরে হাঁটছেন। ঠিক সেই সময় জমিদার বাড়িতে বসা একজন মানুষ দেখতে পেলেন। উনি বাবার নাম ধরে ডেকে সামনে বসতে বললেন। বাবা কৌতূহলবশত বসে পড়লেন। লোকটা বাবাকে শর্টকাট অর্থ সম্পদের মালিক হওয়ার বুদ্ধি দিলেন, যার জন্য ওনাকে করতে হলো কালো জাদু, বিচার সাধনা। কিছু পেতে হলে কিছু দিতে হবে। সাধনার জন্য গর্ভবতী মহিলার বলি দিতে হবে। সেটা আর কেউ হলে চলবে না, নিজের আপনজনকেই দিতে হবে। বাবার চোখ তখন চকচক করে উঠল। উনি এক কথায় রাজি। সারা দিন রাত সাধনা লাগিয়ে হঠাৎ একদিন বাড়িতে দাদিজানের প্রাণ গেলেও তবুও ফিরলেন না। গভীর রাতে কেউ একজন দাদিজানের কবর খুঁড়ে খুলি চুরি করার চেষ্টা করলেও সেটাও জানলেন না। উনি ফিরলেন সফল হয়ে। তারপর হঠাৎ করে কিভাবে জানি বিশাল সম্পদ পেলেন। সঙ্গে পেলেন আমার মাকে। কিন্তু দাদিজান পেলেন সঙ্গী হারানোর হাহাকার। বাকি জীবন মরার মতো বেঁচে ছিলেন। কারোর সঙ্গে কথা বলতেন না, চুপচাপ ঘরের মধ্যে পড়ে থাকতেন। দাদা জানের মৃত্যুর আগের দিন উনি আমাকে সবটা বলে গেলেন। রাগ নিয়ন্ত্রণ করলে পারলাম না। চিরতরে চলে আসার সব ব্যবস্থা করলাম। কথার বলে পাপ বাপকে ছাড়ে না, তেমনই হলো। আমি আসার দুদিন আগে হঠাৎ বাবা আমাকে কাছে ডাকলেন। সীমাহীন ভয় নিয়ে আমার সামনে এক পাথর বের করে ধরলেন। বর্ণনা করলেন সেই পাথরের কাহিনী। ওটা ছিল এই ধন সম্পদের আসল হাতিয়ার। সাধনার শেষে সেই লোকটা বাবাকে এটা দিয়েছিল। যতদিন ওটা বাবার কাছে থাকবে ততদিন ওনার সম্পদ বাড়তে থাকবে। আমি ভয়ানক একটা সিদ্ধান্ত নিলাম। সেই অনুযায়ী বাবার পাথর চুরি করে দেশ ছাড়লাম। সেই পাথরের জন্য উনি দাদাজানকে কষ্ট দিয়েছিলেন। আমি সেই পাথর ওনার থেকে কেড়ে নিয়েছিলাম। এখানে আসার পর বাড়িতে যোগাযোগ বন্ধ করে দিলাম। পড়াশোনার সঙ্গে ছোটোখাটো চাকরি, আমার ভালোই দিন চলছিল। হঠাৎ সহপাঠীর প্রেমে পড়ে ওকে বিয়ে করে জমিয়ে সংসার করতে লাগলাম। ততদিনে আমার লেখাপড়ার পাঠ চুকে গেছে। প্রফেসর হিসেবে জয়েন করেছি। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু হতাশা পিছু ছাড়ল না। বহুকাল অপেক্ষা করলাম, সন্তানের মুখ দর্শন করা ভাগ্য হলো না বোধহয়। হতাশার মুহূর্তে মানুষের একটা ক্ষীণ আশার দেখা পেলে বুক বাঁধে। আমি তাই করলাম। পাথরটা বের করলাম। জানি না, কিছুটা শুধু মনে মনে বিড়বিড় করলাম, কিন্তু মন মানল না। সেটা লুকিয়ে ফেললাম। ভাবলাম ওটা আর বের করব না। কিন্তু হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম দাদাজানকে, যাকে আমি কখনো দেখিনি। ওটা স্বপ্ন ছিল নাকি কল্পনা তাও জানি না। দাদিজান বললেন, নওশাদ, এসব পাথর ফেলো। আমি নিজেই তোমার মেয়ের হয়ে তোমার কোলে আসব। আমাকে কিন্তু পূর্বের মতো বলি হতে দিও না। এই পাথর তুমি নষ্ট করে দাও। ওর জন্য আমরা সবাই কষ্ট পেলাম। দাদিজানের কথার মানে না বুঝে আমি পাথরটা মসজিদের পাশে থাকা দান বক্সে ফেলে আসলাম। মনে হলো আমার উপর থেকে বোঝাটা চলে গেল। দাদিজানের স্বপ্নটা আমি ততটা আমলে নিইনি, কিন্তু সত্যি সত্যি মাসখানেক পরে জানতে পারলাম আমি বাবা হব। মনটা খুশিতে নেচে উঠল। কী এক অনুভূতি! আমার আধার কালো সাদামাটা জীবনে ছোট্ট একটা বাবু এসেছে। আমি নাম ঠিক করলাম অধরা, যার মধ্যে নাকি আমার দাদিজানের আদলের মিশ্রণ থাকবে। জানি না দাদিজান কেমন ছিল। পাথরের চিন্তা বাদ দিয়ে পৃথিবী আলোকিত করে আমার ছোট্ট পরী আসলো। পরীকে ঘিরে আমার ছোট্ট সংসার। কিন্তু আমার অধরা যখন একটু একটু করে বড় হচ্ছিল, সেই সঙ্গে বাড়ছিল ভয়। এক রাতে আবারও স্বপ্ন দেখলাম। দাদিজান বলছেন, নওশাদ, পাপ তো পিছু ছাড়ল না রে। তোর মেয়ের মধ্যে কোহিনূরের শক্তি প্রবেশ করছে। ওকে বিয়ে দিয়ে দে। সন্তান আসুক, কোহিনূরের শক্তি নিয়ে তার জন্ম হোক। উত্তেজনা কাঁপছে অধরা। মনের মধ্যে হাজারো প্রশ্ন আর আতঙ্ক। কোহিনূর অভিশাপ না আশীর্বাদ, আল্লাহ জানে। অধরা একদম ডায়েরির কয়েক পৃষ্ঠা পড়া শেষ করে পরবর্তী পৃষ্ঠা উল্টালো। সেখানে শুরু করলো, অধরার মধ্যে আমি কখনো অদ্ভুত কিছু দেখিনি। স্বপ্ন তো স্বপ্নই হয়, শয়তানের ধোঁকা ছাড়া কিছুই নেই। আমি সামান্য কারণে আমার বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করতে পারি না। আমার একমাত্র মেয়ে, যার মুখ দেখে আমার শুভ সকাল শুরু হয়, পারবো না তার জীবনটা নষ্ট করতে। আমি চাই আমার মেয়ে পড়াশোনা শিখুক, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইচ্ছেতে কাউকে জীবনসঙ্গী নির্বাচন করুক। এতেই আমার শান্তি। কিন্তু এরকম কিছু হলো না। বারবার দাদিজানকে দেখলাম, সেই এক কথা। আমি অতিষ্ঠ হয়ে উঠলাম। এত বছর পর বাবার খোঁজ নিলাম। ভেবেছি বাংলাদেশে ফিরে গিয়ে ওনার কাছ থেকে শুনবো এই পাথরের অভিশাপ কিভাবে কাটানো যাবে। কিন্তু পারলাম না। বাবা মারা গেলেন। আমাদের বিশাল সম্পত্তি ততদিনে সব মামা মামাতো ভাইদের দখলে। মা ওদের সঙ্গেই থাকেন। বাবা মারা যাওয়ার আগে আমাকে চিঠি লিখে গেলেন। হাতে পেলাম 2 দিন পর।
বাবার চিঠিতে বারবার ক্ষমা চেয়েছেন। সেই সম্পত্তির জন্য উনি নিজের মায়ের প্রাণ বলি দিলেন। সেই সম্পদ এখন পরের মানুষ লুটপাট করেছে। মায়ের ভালোবাসা পেয়েও উনি হারিয়েছেন। একমাত্র ছেলে বাড়ি ছাড়া হওয়ার অপরাধে আমার মা বাবার সঙ্গে কথা বলতেন না। শেষ বয়সে এনে উনি নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। পাথরটা যে আমার কাছে আছে এটা উনি জানেন। পাথরটার সামনে যেন আমি কোনো আকাঙ্ক্ষা প্রকাশ না করেই হুঁশিয়ারি করেছেন। কিন্তু আমি যে ভুল করে ফেলেছি, পাথরটা উনি কোনো নদীতে ফেলে দিতে বলেছেন। লোকের হাতে পড়লে ঝামেলা হবে। এই পাথরটার জন্য অনেকেই মুখিয়ে আছে। বাবার চিঠি পড়ে মেয়ের বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করলাম। এদিকে ভালো পরিবার পেয়েও বিয়েও দিলাম। কিন্তু স্বপ্ন থেকে রক্ষা পেলাম না। দাদিজনের জায়গায় আমি অধরাকে দেখা শুরু করেছি। মেয়েটা বারবার বলছে, বাবা আমাকে বলি হতে দিও না। তুমি না দাদিজানকে কথা দিয়েছিলে আমাকে রক্ষা করবে? তবে কেন করছো না? ওরা আমাকে মেরে ফেলবে বাবা। আমার কোহিনূরের রক্তে কোহিনূরের শক্তি ফিরিয়ে নিবে। এই পর্যন্ত লেখা ছিল ডায়েরিতে। অধরার চোখের পানি ধারা নেমে আসলো। বাবা ওর জন্য কতটা চিন্তিত ছিল বোঝাই যায়। এই কাহিনী শুরু হয়েছিল বহুকাল আগের থেকে। কিন্তু এই বাড়ির সঙ্গে সেই পাথরের কি সম্পর্ক আগে বুঝতে পারল না। আরমান ফারুকী জেনে বুঝে ওকে এই বাড়িতে এনেছে এটা পরিষ্কার। মস্তিষ্ক কাজ করছে ওর। নিজের সঙ্গে বাচ্চাটার জীবনে ঝুঁকি আছে। বুঝতে অসুবিধা হলো না এই বাচ্চাটাকে ওরা মেরে ফেলবে। অধরার শরীর কাঁপছে, কিভাবে রক্ষা করবে নিজের সন্তানকে? সবাই যে স্বার্থপর। শাশুড়ি মাকে হাজারটা ধন্যবাদ দিল। এই বাড়িতে থাকা ওর চলবে না। এই বাড়ির রহস্য ওর পিছন ছাড়বে না। অধরা দুটো ডায়েরি লুকিয়ে ফেললো। হাতে এখনো সময় আছে, ভাবতে হবে। বোবা হিসাবে অটিস্টিক স্কুলে পড়ার কথা ছিল মারিয়া ফারুকের, কিন্তু জুবের কখনো চায়নি ছোট বোনকে এভাবে আলাদাভাবে মানুষ করতে। ও নিজ দায়িত্বে বোনকে নর্মাল ছেলেমেয়েদের সঙ্গে মানুষ করেছেন। বোনটাকেও খুব স্নেহ করে, সবসময় পাশে থাকার চেষ্টা করে। মেয়েটার বুদ্ধিমত্তা সাধারণ মেয়েদের মতো না। সাহসা না, রাগেও না, রাগলেও কাঁদে না, মন খারাপের বিষয়টা একদম এড়িয়ে চলে। জুবের প্রতিদিন বোনকে ইউনিভার্সিটির গেটে নামিয়ে দিয়ে অফিসে যায়, ক্লাস শেষে বোনকে নিয়ে আসে। কখনো এর ওদিক ওদিক হয় না। আজও ভুল হয়নি। বোনকে নামিয়ে দিয়ে চলে গেল। মারিয়ার মাথায় মাফলার চাপিয়ে চুপচাপ ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসের সামনে ওর সহপাঠীরা জড়ো, ওকে নিয়ে আলোচনা করছে। কেউ জানে না অধরা কথা বলতে জানে না। ওরা ভেবেছে মেয়েটা ইচ্ছে করে সবাইকে অপমান করে। ক্লাসে যাওয়ার আগে সবাই মিলে ওকে আচ্ছা করে শুনিয়ে দিল। মারিয়া ঠোঁটে হাসি রেখে সবাই দেখছি। চুপচাপ ক্লাস করে যখন বেরিয়ে আসবে ঠিক তখনই পাশ থেকে একটা ছেলে এসে ওর সামনে দাঁড়িয়ে পড়লো। ছেলেটার চোখ মুখে বিস্ময়। মারিয়া ইশারা করলো, কি চাই? ছেলেটা ভুরু কুঁচকে বলল, কথা বলতে পারো না কিন্তু শুনতে নিশ্চয় পারো। মারিয়া চমকে উঠলো। এই সত্যটা জুবের ছাড়া কেউ জানে না। কিন্তু এই ছেলেটা জানলো কিভাবে? মারিয়া থমকে গিয়ে আবার হাঁটতে শুরু করলো। ছেলেটা দমে গেল না। দ্রুত ওর পিছু নিয়ে বলল, ভয় পাচ্ছ তুমি? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি জানি তুমি শুনতে পাও। আমি দেখেছি কেউ ডাকলে তুমি সেদিকে তাকাও। উচ্চ শব্দ হলে কানে হাত রেখে প্রতিরক্ষা করো। ঠিক বলছি না বলো তুমি? ছেলেটা হড়বড় করে কথাগুলো বলছে। মারিয়া দৌড়ে গেল গেটের কাছে। ছেলেটাও কম যায় না। ও পেছন ছুটছে। জুবাইয়ের বোনকে নিতে এসেছিল। হঠাৎ ওকে দৌড়াতে থেকে হুট করে নিজের গাড়ি থেমে নিজেও এগিয়ে গেল। বোনের হাত ধরে তাকিয়ে ভুরু কুচকে বলল, কি চাই? ওকে বিরক্ত করছেন কেন? ছেলেটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। কোনো রকমে ওষ্ঠে হাসি এনে বলল, সরি, আমি ওর সঙ্গে কথা বলতে চাইছিলাম। ও অযথাই আমাকে ভয় পাচ্ছে। বন্ধুত্ব করতে চাইছিলাম। আসলে ও তো একা থাকে। জুবাইয়ের মুখটা কঠিন করে বলল, ওর থেকে দূরে থাকবেন। নিজের জন্য ভালো হবে। আমার বোন কথা বলতে পারে না। বন্ধুত্ব করতে চাইলে অন্য কারোর সাথে করুন। জুবাইর আর অপেক্ষা করলো না, দ্রুত ওকে গাড়িতে তুলে বেরিয়ে আসলো। দিন যাচ্ছে, সময়টা কঠিন হচ্ছে। সুলতান বাড়ির মেয়েদের জন্য যে ভালোবাসা, বিয়ে, সংসার করা ভাগ্য নেই। ওরা যেতেই ছেলেটা অন্ধ চোখ বন্ধ করল। এই মারিয়া ফারুকীকে ওর চাই, যেভাবেই হোক। ডায়েরি পড়ার পর অধরা 2বার বমি করছে। অতিরিক্ত টেনশন, প্রেশার কমে গেছে। অশান্তি লাগছে, শরীরটা বেশ দুর্বল। খেতে ইচ্ছা না করলেও ও খাওয়া বন্ধ করছে না। এই মুহূর্তে শরীর ঠিক রাখা জরুরি। সারাদিন জুবাইর এই রুমে আসেনি। যখনই আসে তাণ্ডব করে যায়। অধরা জানে লোকটা না আসলে তার উপর নজর ঠিকই রাখছে। ও মাঝে মধ্যে ইচ্ছে করে আয়নায় লাথি দিয়ে ভেঙে দিতে। এই বাড়ি থেকে যাওয়ার এই মহান কাজটা ঠিকই করে যাবে। কথাগুলো ভেবে বিছানা থেকে নেমে পড়ল। ঘোমটা টেনে মুখ ঢেকে নিয়ে বের হলো। এই বাড়িতে রাত হলে আধার নেমে আসে। আলো ব্যবহার যদি এই বাড়িতে খুব কম, এরা কিভাবে এই আবছা আলোতে থাকতে পারে আল্লাহই জানে। অধরা সেদিনের সেই যুবকের খোঁজ করতে নেমেছে। পাশের রুমে জুবের ঘুমিয়ে আছে। অধরা উকি দিয়ে দেখে নিল ছেলেটা নিচে ওয়াশরুমে ছিল। সেদিকে গেল। চুপচাপ রুমে ঢুকে পড়ল। কিন্তু আজ এখানে নেই। নিস্তব্ধ লাগছে। অধরা আশেপাশে তাকিয়ে দেখলো মাঝারি রুমে মাঝখানে বড়সড় একটা খাট, দেওয়ালের সঙ্গে আলমারি লটকানো,
রুমটাতে কোনো ব্যালকনি নেই। অধরা হতাশ হয়ে পড়ল। ফিরে আসতে চাইল, কিন্তু হঠাৎ আলমারি থেকে মধ্যে খুট করে শব্দ হতে ফিরে আসলো। দ্রুত আলমারির দরজা খুলে হতবাক। এখানে আর একটা দরজা আছে। ও দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করলে নিচের দিকে সিঁড়ি। অধরা চুপি চুপি নেমে পড়ল। বেশ কিছু সিঁড়ি পার হয়ে গন্তব্যস্থলে পৌঁছলো। এখনও উপরের মতো পাশাপাশি তিনটে রুম। রুমে কোনো জ্বালানা নেই। অধরা একটা রুমে ঢুকে পড়লো। বিশাল বড় রুম, চারিদিকে দামি আসবাবপত্র ছড়াছড়ি। এখানে কেউ থাকে বুঝতে অসুবিধা হচ্ছে না। অধরার গা ছমছম। ও আশপাশ যখন গভীর মনোযোগ দিয়ে দেখছিল, হঠাৎ ওর কাঁধে কারো নিঃশ্বাস পড়লো। অধরা চমকে পিছনে তাকিয়ে দেখলো সেই দিনের সেই ছেলেটা দাঁড়িয়েছে। অধরা ভয়ে কাঁপছে। ছেলেটার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন হয়নি। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, এখানে কি তোমার? রুমে যাও। অধরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? ওর প্রশ্ন শুনে ছেলেটা হয়তো মজা পেল। ওষ্ঠে হাসি এনে বলল, কেন, চিনতে অসুবিধা হচ্ছে? আমি সুলতান জুবায়ের ফারুকী, তোমার স্বামী। অধরা বিরক্ত হলো। জুবাইরের চালচলন ওর খুব ভালো করে রপ্ত আছে। জুবাইর কখনোই এমন শান্ত থাকে না। অধরার কপালে ভাঁজ পড়ল। মুখটা কঠিন হয়ে আসলো। রাগে দাঁত চেপে বলল, মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। আমি জানি আপনি জুবাইর ফারুকী না। এই ভনিতা না করে নিজের ফর্মে আসুন। বলুন আপনি কে? এভাবে লুকিয়ে চুরে থাকার মানে কি? চারিদিকে এত রহস্য ছড়িয়ে কি প্রমাণ করেছেন আপনারা? ছেলেটা ঘাবড়ালো না, প্রাণ খুলে হাসলো। ওর মধ্যে না আছে উত্তেজনা, না আছে সত্যি প্রকাশের ভয়। কোনো রকম হাসি থামিয়ে অধরার চোখে দৃষ্টি রেখে বলল, মনে আছে সেই তুষারপাতের রাতের কথা? তুমি বন্দি হয়ে আটকে ছিলে নির্জন রাস্তায়। তোমার গায়ে ছিল সাদা শুভ্র পোশাক। অধরার কালো রাত্রির বুক চির মনে হয়েছিল তুষারের উপর কোনো যেন পরি নেমে এসছে। আমার হাত ধুকপুক করছিল। ভেবেছিলাম একটু ছুঁয়ে দেখি, কিন্তু পারলাম না। মায়ায় জড়ানো যে আমার জন্য কঠোরভাবে নিষিদ্ধ। তোমাকে সাহায্য করছিলাম, মনে আছে? অধরা ঢোক গিলল। এসেছিল এক রহস্য ঘাটতে, এখানে আর এক ঝামেলায় জড়িয়ে গেল। নিজেকে স্বাভাবিক রেখে বলল, কবে কোথায় কি হয়েছে সেসব মনে নেই। দয়া করে এসব এখন টানবেন না। আমি শুনতে ইচ্ছুক না। তাছাড়া আমি আপনার ভাইয়ের স্ত্রী, আশা করি সম্মান করবেন। অধরা করা কথাটা শুনলে ছেলেটা আবারও হাসলো। বিড়বিড় করল, বাঘিনী। অতটা ভয় করছে কিন্তু প্রকাশ করছে না। নির্জনায় কক্ষে শুধু একটাই ভরসা, ওর যাই হোক এইবারই কেউ ওর ক্ষতি করবে না। এখনও সেই সময় আছে। ছেলেটা সবাই গিয়ে বসতে বসতে বলল, অনুমতি থাকলে তোমাকে আমার করতে 1 সেকেন্ডও লাগবে না। আফসোস তুমি আমার ভাইয়ের স্ত্রী। বিষয়টা খুব জঘন্য, তাই না? একই জঠরে জন্ম নিয়েও ও কত সুন্দর জীবনযাপন করছে, অথচ আমি এই অন্ধকারে সঙ্গীবিহীন। সময় আমারও আসবে। আচ্ছা, ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ের অনুমতি আছে, তাই তো? অতটা জ্বলে উঠল লোকটার এরকম জঘন্য কথাবার্তায়। সেটা কি মানুষ? জুবাইর খারাপ হোক, কিন্তু এতটা জঘন্য নয়। অতটা চোখ মুখ কঠিন করে বলল, তার আগে জেনে আমার মৃত্যু হয়। দরকার নেই আপনার পরিচয় জানার। আপনি যে কতটা জঘন্য সেটা বুঝতে আমার বাকি নেই। জুবাইয়ের দৃষ্টি চঞ্চল, বদমেজাজি, তবে আপনার মতো ঘেন্য না, তাই নাকি? কিন্তু ও যে তোমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো তার বেলা? চোখ বন্ধ করে মানুষ বিষ খেয়ে নিতেও দ্বিধা করে না। আমার তো মনে হচ্ছে ওকে নিয়ে আপনারা করিয়ে নিচ্ছেন। প্রয়োজন শেষে ওকে ছিঁড়ে ফেলতে সময় নেবেন না, যেমন আপনার বাবা করেছিল। উনি যমজ ভাইকে সরিয়ে তার জায়গায় নিজের নাম লিখিয়ে ফেলেছিলেন। দারুণ বুদ্ধি কিন্তু। ছেলেটা আবার চোখ শক্ত করে নিল। এই মেয়েটাকে অনেক কিছু জেনে ফেলেছে। এতটা জানার দরকার ছিল না। ও এতক্ষণে মেয়েটার মূল বিষয় থেকে সরিয়ে নিতে আজে বাজে বকছে। কিন্তু না, মেয়েটার লক্ষ্য ঠিক আছে। ওর চোখ দুটো লাল হয়ে উঠল। হুঙ্কার দিয়ে বলল, জুবাইয়ের রুমে অপেক্ষা করছে। সময় মতো না পৌঁছলে ফল আশা করি ভালো হবে না। শোনো, যত বড় মায়ের কক্ষে আর কখনো যাবে না। এত কৌতূহল ভালো না। আমি তোমাকে রক্ষা করব, প্রমিস করছি। এখন যাও। অতটা চুপচাপ চলে গেল। এই লোকটার সামনে দ্বিতীয়বার পড়তে চায় না। খারাপ অভদ্র লোক। রুমে গিয়ে আবার জুবাইয়ের ঝামেলা। অধরা দৌড়ে উপরে আসলো। ভাবলো জুবাইর যদি জানতে পারে তবে তাণ্ডব লাগিয়ে দিবে। হন্তদন্ত হয়ে দৌড়ে কক্ষের দিকে ছুটে আসলো অধরা। হাত পা ঠকঠক করে কাঁপছে। বাইরে থেকে যতটা সাহসিকতার পরিচয় দিয়ে মোকাবেলা করে, আসলে তার ভেতরটা ততটাই দুর্বল। মনমর্জি হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে। এই ভালো তো এই খারাপ। পেটের ডান সাইডে চিনচিন ব্যথাটা তীব্রতর হচ্ছে। বাইরে গিয়ে এতক্ষণ যে অঘটন ঘটিয়ে আসলো, জুবাইর জানলো কি জানলো না কে জানে। এরা দুই ভাই দুরকম, একজন ঠান্ডা আরেকজন উন্মাদ।
অধরা কক্ষে প্রবেশ করে হাঁপিয়ে উঠল। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসতে গেল কিন্তু পারল না। জুবাইর যে তার জন্য অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে সেদিকে ওর কোনো লক্ষ্য নেই। জুবাইর চোখ মুখ শক্ত হয়েছে, এক টান দিয়ে অধরাকে শক্ত করে ধরে বলল, কোথায় গিয়েছিলে? অধরা ঢোক করে ভয়ে ভয়ে বলল, নিচে গিয়েছিলাম, আপনার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। কথাটা শুনে জুবাইর ওকে ছেড়ে দিল। তাল সামলাতে না পেরে অধরা বিছানার উপরে ঠাস করে পড়ে গেল। জুবাইর চোখে মুখে বিস্ময়, কোনো রকমে নিজেকে সামনে নিয়ে বলল, ওর সঙ্গে কিভাবে? তুমি আমাদের পিছনের ষড়যন্ত্র করছো? এই বাড়ির রহস্য ঘাটতে উঠে পড়ে লেগেছো? শোনো মেয়ে, নিজে ভালো পাগলও বুঝে। শান্তিতে খাও, ঘুমাও, বাচ্চা হোক, আমি নিজেই তোমাকে ছেড়ে দিব। একবার যদি ঘরের বাইরে পা রেখেছো, খুন করে ফেলবো। করে ফেলুন খুন, কে আটকে রেখেছে? জুবের ফারুকি একটা স্বার্থপর মানুষ, যে স্বার্থের জন্য নিজের বিবাহিত স্ত্রী আর অনাগত সন্তানের রক্ত দিয়ে কালো জাদু ফিচার সাজানোর মতো বলি দিতে চলছে। জুবাইর নিজেকে ধরে রাখতে পারল না, থাপ্পড় বসিয়ে দিল অধরার গালে। দাঁতে দাঁত চেপে বলল, আজে বাজে কথা বলে আমায় রাগিয়ে দিতে কতবার ভালো লাগে, তাই না? কতবার বলছি লাগিও না, আমার কথা শুনছো না? অধরা এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দ্রুত টেবিলের উপর রাখা খঞ্জরটা উঠিয়ে নিজের হাতে একটা টান দিয়ে বলল, ঝরঝর করে রক্ত পড়ছে। সে সেসব তোয়াক্কা করলো না। জুবের হাতের মুঠে খঞ্জর তুলে নিয়ে বলল, খুন করে ফেলুন, এভাবে যন্ত্রণা দিয়ে না মেরে। আমি মারা যাচ্ছি, বুঝতে পারছেন? আপনাদের স্বার্থের জন্য আমি কোনো যন্ত্রণা পাবো? এতে আমার কি লাভ বলুন? খুন করে আমাকে মুক্তি দিন। আর পাচ্ছি না। একদিকে আপনার বিশ্বাসঘাতকতা, অন্যদিকে কোহিনূরের রহস্য। আমি পাগল হয়ে যাচ্ছি। জুবের প্রতিবাদ করলো না, দ্রুত অধরার হাতটা মুঠোয় নিয়ে বসিয়ে বলল। অধরা ধস্তাধস্তি করলো হাত ছাড়িয়ে নিতে, কিন্তু পারল না। জুবের জোর করে ওর হাত ব্যান্ডেজ করে চুপচাপ ওর পাশে বসে পড়ল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি নিরুপায় অধরা, আমি চেয়েও পারছি না তোমাকে মুক্তি দিতে। আমি তোমাকে ছেড়ে দিলে ওরা ছাড়বে না। অধরা ফুপিয়ে চলছে। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হতো। হঠাৎ জুবের কাছে ওর ধ্যান ভাঙল। ছেলেটা চুপচাপ ওর পায়ে শিকল দিয়ে আটকে দিচ্ছে। অধরা চমকে উঠে ছাড়িয়ে নিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। জুবের পাশে রাখা কাপড় ভিজিয়ে অধরার মুখ মুছে দিয়ে বলল, এটাই তোমার জন্য ঠিক। ভেবেছিলাম তোমার থেকে দূরে থাকবো, কিন্তু না, তোমার সহ্য হলো না। স্বামীকে কাছে রাখতে যত সব আজে বাজে কাজকর্ম করছো। আমি আজ থেকে এখানেই থাকবো। আমার নজর তোমার উপর থাকবে। জুবাইর শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল। মেজাজটা ওর প্রচণ্ড খারাপ। এই মেয়েটা অতিরিক্ত ঝামেলা করেছে। এরকম হলে সব উল্টোপাল্টা হয়ে যাবে। অধরা কান্না থেমে গেছে। নিজের উপরে নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কিভাবে এরকম বোকামি করতে পারলো? জুবাইর যে এভাবে ওকে আটকে দিবে কখনো ভাবিনি। এতটা উত্তেজিত হওয়া উচিত হয়নি। একদম ঠিক হলো না। জুবাইর তার মুখের দিকে তাকিয়ে ওষ্ঠে হাসি এনে বলল, বাঘিনী বিড়াল হয়ে গেল, দম ফুরিয়ে গেল। আহারে, আমার বউ আমার মতোই হয়েছে। এত মাথা গরম ভালো না, বুঝলে? দেখলে তো কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। অধরা জ্বলে উঠল। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর চুপ থেকে কি? ঝাঁঝালো কণ্ঠ বলল, আপনি যেমন আপনার ভাইও তেমন। ভেবেছিলাম ওনার থেকে ভালো, কিন্তু না। উনি ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ের স্বপ্ন আপনার মৃত্যুর দিন গুনছেন। কোনো এক তুষারপাত রাতে আমাকে সাহায্য করছিলেন, তার শোধ তুলতে চাইছেন। চরিত্রোদ্দেশ্যে দুজনেই দূষিত। জুবের চোখ জলজল করে উঠল অধরার কথা শুনে। এবার আর প্রতিবাদ করলো না। চুপচাপ ওকে জোর করে শোয়াই দিয়ে ওর পাশে নিজেও শুয়ে পড়ল। শুধু বলল, ঘুমাতে দাও, নিজেই ঘুমাও। জুবের বালিশে মুখ ঢেকে নিল। অধরা ভুরু কুচকে আছে। লোকটার মতিগতি বোঝা মুশকিল। জীবনটা মেগা সিরিয়ালের মতো হয়ে গেল। প্রতিদিন এক ঘটনা ঘটছে। অধরা বিরক্ত, হাতে যন্ত্রণা। এটা অতিরিক্ত ছিল। খামাখা হাতটা না কাটলেই চলতো। রাগের সময় মাথা কাজ করছিল না। কথাগুলো ভাবতেই গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরবেলা চিল্লাচিল্লি হইচই শুনে ওর ঘুম ভাঙল। দ্রুত বসে পড়ল। জুবাইর এখনও ঘুমিয়ে আছে। অধরা ওকে ধাক্কা দিয়ে বলল, শুনছেন? বাইরে কিছু হচ্ছে। জুবাইর ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ করে বলল, হতে দাও, বিরক্ত না করে ঘুমাও। কর্ণকুম্ভের মতো না ঘুমিয়ে বাইরে গিয়ে দেখে আসুন। চিৎকার চেঁচামেচিতে আপনাদের পাপের অট্টালিকা নড়ে পড়ছে। ধ্বংস হলে ঘুমের 12টা বেজে যাবে। ঘুমের ঘুচে যাবে জন্মের মতো। অধরা দাঁতে চাপ চেপে কথাগুলো বলে থামল। জুবাইর বিরক্ত নিয়ে উঠে বসলো। এই মেয়েটা সবসময় কথা শোনানোর জন্য মুখিয়ে থাকে। সুযোগ পেলে ঝাড়ি দিতে সময় নিবে না। কথাগুলো ভিড় করে ও বেরিয়ে আসলো। বাইরে গিয়ে দেখলো বাড়ির দারোয়ান মালি কাজের ছেলেটা একটা ছেলের সঙ্গে ঝগড়া করছে। বাড়িতে উচ্চ শব্দে চেঁচামেচি হচ্ছে। ও দ্রুত গিয়ে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এখানে? জুবাইয়ের কণ্ঠ শুনে ছেলেটা এগিয়ে আসলো। জুবাইয়ের ভুরু কুচকে গেল ছেলেটার দিকে। গতকাল এই ছেলেটাই তো দেখেছিল বোনের সঙ্গে ইউনিভার্সিটি গেটে, কিন্তু এখানে কেন এসেছে বুঝতে পারলো না। তাই বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, বাসা পর্যন্ত চলে এসেছো? বলেছিলাম না আমার বোনের সাথে বন্ধুত্ব
করবে না তোমার সঙ্গে? তবু ঝামেলা করছো কেন? দেখুন, আমি জানতাম না এটা আপনার বাসা। আমি এসেছি অধরা আপুর কাছে। ওনার বাবা ছিলেন আমার বাবার বন্ধু। আমি ওনার কাছে এসেছি। এর আগেও আমি এসেছিলাম। দেখা করতে দেওয়া হয়নি। এবার অনুমতি না দিলে আমি পুলিশ নিয়ে আসতে বাধ্য হব। জুবের মোটে ঘাবড়ালো না, বরং হাসলো। ছেলেটার মুখে এক শক্তপোক্ত ঘুষি দিতে মন চাইছে, কিন্তু দেওয়া হবে না। ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এমনিতে রুমে অধরাকে আটকে রাখা হয়েছে। যদি এই ছেলেটা পুলিশ আনে, ঘটনা বাজে মোড় নিবে। কিন্তু ছেলেটাকে ওকে হুমকি দেওয়া যেতে পারছে না। জুবের ভুরু নাচিয়ে বলল, পুলিশ আনবে? আচ্ছা, আমি নিজেই ফোন করছি। বলছি, আমার নিজের স্ত্রী, নিজের কোনো আত্মীয় নেই, অথচ কেনাকে আত্মীয়র পরিচয় দিয়ে বারবার আমাদের সবাইকে বিরক্ত করছে। খারাপ উদ্দেশ্য থাকতে পারে। মিস্টার কি নাম জানি? ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলল, আয়াদ ইসলাম। দেখুন, আমি কিন্তু আজ এমনি এমনি ফিরবো না, ডাকুন ওকে। 1 বছর ওর সঙ্গে দেখা হয়নি। এই খুন টুন আর গুম করে দেননি তো? আমি শিওর এটাই করছেন। পাক্কা শয়তানের হাড্ডি আপনারা। আঙ্কেল কতবার বলেছিলাম বিয়েটা ভেঙে দিতে। আয়াত একদম বাজে কথাগুলো বলে থামলো। জুবের যেতে যেতে বলল, আসো দেখা করে দিচ্ছি। বিড়বিড় করলো, ফালতু লোক। এই দুটোই এক। সামনে নির্বাচনে দাঁড় করিয়ে দিলে আর কিছু না পারলে মুখ চালাতে পারবে। জুবের বিরক্ত হচ্ছে বোঝা যাচ্ছে। আয়াত সেসব পাত্তা দিচ্ছে না। বাড়ি থেকে আসার সময় বাবা মাকে কথা দিয়ে এসেছে মেয়েটার সঙ্গে নিয়ে ফিরবে। পাশাপাশি বাড়ি ছিল, ওরা একসঙ্গে বড় হচ্ছে, ভাই বোনের মতো মিলমিশ। হঠাৎ বিয়েতে সব তছনছ করে দিল। জুবের ওকে নিচে বসিয়ে রেখে উপরে আসলো। অধরা বিছানায় বসে আছে, পায়ে শিকলের জন্য ফ্রেশ হতে পারছে না। জুবের দ্রুত ওর শিকল খুলে গম্ভীর মুখে বলল, মুখ খুলে কিন্তু খারাপ হবে। তোমাকে কিছু করতে না পারলেও ওকে কিন্তু ছাড়বো না। আমাকে চেনো। মাথা গরম হলে খবর আছে। অধরা অবাক। সাত সকালে জুবের কাকে মারার হুমকি দিচ্ছে, বুঝতে পারলো না। ভুরু কুচকে বলল, বুঝতে পারলাম না। আয়াত এসেছে তোমার সঙ্গে দেখা করতে। তুমি কয়েকটা ভালো মন্দ কথা বলে ওকে বিদায় করবে। আমি কিন্তু জানি খুন করে দিবেন। এটা ছাড়া আর কি ডায়লগ জানেন? চলুন দেখা করে আসি। বুকের মধ্যে চাপা উত্তেজনা চাপিয়ে রাখা মুশকিল। অধরা বেশ খুশি হয়েছে। মনের মধ্যে একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। এখন শুধু বুদ্ধি দিতেই কাজ করতে হবে। আল্লাহর উপর ভরসা। নিজেকে শান্ত রেখে নিচে নেমে আসলো। আয়াত এতক্ষণ বসেছিল, হঠাৎ অধরাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আপু, কেমন আছো তুমি? কতদিন দেখা হয় না। আম্মু তোমার কথা ভেবে কাঁদেন প্রতিদিন। তুমি জানো আম্মু অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছে, তুমি যাবে না? অধরার চোখের পানি চলে আসলো। রক্তের সম্পর্ক নাই, তবু ছেলেটা ওকে নিজের বোনের মতোই ভালোবাসতো। অধরা ওর মাথায় হাত রেখে বসিয়ে বলল, যাব আয়াত, নিশ্চয়ই যাব। আন্টি অসুস্থ আর আমি যাব না, এমন হয় নাকি? অনেক ভুল হয়েছে আমার, তোদের খবর নেওয়া হয়নি। আসলে আমার তো ফোন নেই, তোর নাম্বারটাও রাখা হয়নি। জুবাইর এদের দুজনের কথোপকথনে বিরক্ত হয়েছে। এই দুটো বাড়ি যাওয়ার পরিকল্পনা করছে। আটকাবে কীভাবে? না যেতে দিলে তো আবার কাহিনী করবে। ওর মা বাবা আজ বাড়ি নেই। একজন অসুস্থ মানুষকে দেখতে যেতে মানা করাও যায় না। জুবার মনে পড়ে গেল বিপদে। যেতে দিবে না বলেও শেষমেশ অধরাকে যেতে দিল। তবে ওকে একা ছাড়বে না। সঙ্গে ছোট বোন ও কাজের মেয়েটাকেও সঙ্গে নিল। ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই। অধরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। 1 বছরের বন্দি জীবন সমাপ্তি চলছে। ও দ্রুত গিয়ে লাগেজ গুছিয়ে নিলে, লুকিয়ে শাশুড়ির দেওয়া জিনিসপত্র সঙ্গে নিয়েছে। এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাবা মার ঘর তল্লাশি করা। সেখানে নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ ক্লু থাকবে। কোহিনূরের কাহিনী জেনে নিয়েছে। এবার জুবাইয়ের পরিবারের কাহিনী জানতে পারলে মোটামুটি পালিয়ে গেলেও শান্তি। সুলতান আরমান ফারুকী ইচ্ছে মতো বকাবকি করছেন বাড়ির সকলের উপর। উনি জুবাইয়ের উপর বিরক্ত। এই ছেলের জন্য যে ওনার ধ্বংস অনিবার্য হতে চলেছে সেটা বুঝতে বাকি নেই। কীভাবে যে ভাই বোনদের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে বউকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে পারে, এটা ওনার মাথায় আসছে না। এই বাড়ির 5টা মেয়ে আর একটা ছেলের ভবিষ্যৎ জুবাইয়ের উপর নির্ভর করে। এই একটা সুযোগ উনি কত চেয়েছেন সেটা শুধুমাত্র উনিই জানেন। বড় ছেলেটা আধার রাতের জীব হয়ে গেছে, আলোয় আসতে পারে না। মেয়েগুলোর বিয়ের কথা ভাবা যাবে না। বিয়ে মানে কারো তরচাজা রক্তের গন্ধে সুলতান বাড়ি ভরিয়ে তোলা। এভাবে চললে এই বংশের বিলুপ্ত হতে সময় নেবে না। উনি বারবার জুবের কাছে ফোন দিচ্ছেন, কিন্তু ছেলেটা ধরছে না। আরমান ফারুকী ফোনটা আছাড় দিলেন। চোখ মুখ শক্ত করে ভাবলেন, যাকে দিয়ে কাজ হবে না তার উপরে মায়া রেখে লাভ নেই। এখন জুবায়ের না থাকলেও চলবে।